বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বুয়েট ক্যাম্পাস অগণিত মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা বুয়েট। এখানে দেশের প্রকৃত মেধাবীরাই চান্স পেয়ে থাকে। এখানে যেমন বড়লোকদের সন্তানরা ভর্তি হয়, তেমনি অসংখ্য মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরাও অনেক কষ্ট সহ্য করে বুয়েটে পড়ে, স্বপ্ন পূরণের জন্য আসে। কিন্তু এখানেও চলে তথাকথিত রাজনৈতিক নেতাদের আর ধনীদের নিয়ম নীতি। তেমনি ধনীদের আদরের দুলাল দুলালিদের একটা বড় এবং পাওয়ারফুল গ্যাং আছে এই ক্যাম্পাসে। 15 সদস্যের এই গ্যাং বড় বড় রাজনীতিক নেতা, এমপি, মন্ত্রী আর শিল্পপতিদের বেপরোয়া ছেলে মেয়েদের নিয়ে গঠিত হয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল কাজ করে বেড়ায় এরা। র্যাগিং তো এদের নিত্যদিনের সঙ্গ। কত শত ছেলে মেয়ে যে এদের র্যাগিংয়ের শিকার হয়ে অকালে ঝরে গেছে তার কোনো হিসেব নেই। এদের দলের মেন লিডার 5 জন: রাইসা, ইতিশা, প্রীতম, রেহান আর শান্ত। এদের মধ্যে প্রীতম আর রেহানের বাবা মন্ত্রী, শান্তর বাবা উপদেষ্টা সচিব, রাইসার বাবা বিশিষ্ট শিল্পপতি আর ঈশিতার বাবা পুলিশের এসআই। প্রত্যেকের বাবা ক্ষমতাশীল হওয়ার কারণে ভার্সিটির সহ সকল জায়গায় ক্ষমতার অপব্যবহার করে। দক্ষ প্রিন্সিপালও এদের কোনো কাজে বাধা দিতে পারে না। এদের মধ্যে রাইসা সবচেয়ে সুন্দরী, অহংকারী আর উগ্র মেজাজি। ঈশিতাও অহংকারী, কিন্তু রাইসার মতো এত উগ্র না। প্রীতম আগে থেকেই রাইসাকে পছন্দ করে, কিন্তু রাইসার উগ্র মেজাজের জন্য কখনো বলতে পারেনি। একদিকে শান্ত আর ঈশিতার 3 বছরের রিলেশন। রেহান ওদের গ্যাংয়ের অন্য এক মেয়ে শ্রাবণীকে পছন্দ করে, কিন্তু প্রীতমের মতো সেও কখনো বলতে পারেনি। তো তেমনই একদিন ক্যাম্পাসে বসে আড্ডা হচ্ছিল 15 সদস্যের মোট পাওয়ারফুল গ্যাংটি। প্রায় প্রত্যেকে বসে বসে সিগারেট টানছিল আর জুনিয়রদেরকে দিয়ে এটা ওটা ফরমাইশ খাটাচ্ছিল। একটি ছেলে আর মেয়ে ক্যাম্পাসে নতুন এসেছিল। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে তাদেরকে সালাম দিয়ে যায়নি। কালো জিন্স প্যান্ট আর শার্টের সাথে কালো সানগ্লাস, এক পাশে বসে সিগারেট টানছিল রাইসা। ওদের গ্যাংয়ের কাউকে সালাম না দিয়ে দুটো ছেলে মেয়েকে চলে যেতে দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। পাশাপাশি গ্যাংয়ের অন্য ছেলে মেয়েরাও তাদের দিকে তেড়ে আসলো। বাইকের উপর থেকে নেমে এসে পেছন দিক থেকে রাশভারী কণ্ঠে ডাক দিল, এই তোরা দাঁড়া। আচমকা এমন রাশভারী কণ্ঠ শুনে ছেলে মেয়ে দুটো থমকে দাঁড়ালো। মেয়েটির পরনে লম্বা সালোয়ার কামিজ আর মাথায় হিজাব পরা। ছেলেটির পরনে একটি আকাশি রঙের শার্ট আর কালো জিন্স প্যান্ট। দেখে মধ্যবিত্ত ফ্যামিলির বলেই মনে হচ্ছে। রাইসা আপাতমস্তক দুইজনকে ভালো মতো দেখে নিল। ছেলেটি বিনয়ের সাথে বলল, কিছু বলবেন আমাদেরকে? পাশের মেয়েটাকে? জি, আমার বোন। আপন বোন নাকি কাজে? আপন বোন। এই ক্যাম্পাসের রীতিনীতি কিছুই জানিস না নাকি? রাইসার এমন ব্যবহারে আর তুই তুকারি শুনে ছেলে আর মেয়েটি থমকে গেল। একে তো এই মেয়েটার সাথে অনেকগুলো ছেলে মেয়ে, তার উপর দেখেই কেমন ডেঞ্জার মনে হচ্ছে। এমন উগ্র মেজাজি আর অভদ্র টাইপের মেয়েদের সাথে তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের কোনো ধরনের ঝামেলা না বাঁধানোই ভালো। মেয়েটি বলল, জি না আপু, আমরা আজকেই এই ক্যাম্পাসে প্রথম আসলাম, তাই আপনাদের রীতিনীতি সম্পর্কে ভালো মতো জানি না। রাইসা কিছুটা সন্তুষ্ট হয়ে বলল, আচ্ছা যা, প্রথমবারের মতো মাফ করলাম, কিন্তু এরপর থেকে আমাদের সব নিয়ম নীতি মেনে চলবে। এরপর একটু ভাব দেখিয়ে বলল, আমরা হলাম এই ভার্সিটির মোস্ট পাওয়ারফুল গ্যাং। আমাদেরকে সব সময় সম্মান দিয়ে চলবে।
যা আদেশ করব সব সময় বাধ্য হয়ে পালন করবে। কথা নড়চড় হলে ক্যাম্পাস থেকে কি করে বের করতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমাদের। প্রীতম এগিয়ে এসে বলল। ফার্স্ট অফ অল আমাদের সবাইকে সালাম দিয়ে যেতে হবে, এরপর আমরা যা আদেশ করব তার সাথে সাথে পালন করতে হবে। ঈশিতা বলল। এখন যাও, আমাদের সবার জন্য চা নাস্তা নিয়ে এসো, সময় মাত্র 5 মিনিট। একদিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে আর এরা এদিকে চা নাস্তার কথা বলছে, কিন্তু কথা না শুনলেও তো কোনো উপায় নেই। কোনোভাবে যদি প্রথম দিনে এদের সাথে ঝামেলায় বেঁধে যায় তাহলে এতদিনের স্বপ্ন তাদের ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বাধ্য হয়েই দুই ভাই বোন চলল তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। আর এদিকে ওরা আবার আড্ডাতে ব্যস্ত হয়ে গেল। 5 মিনিট কেটে যাওয়ার পরও যখন ওরা এলো না তখন গ্যাংয়ের সবাই প্রচণ্ড রেগে গেল। 10 মিনিটের মাথায় দুই ভাই বোন চলে এলো অনেকগুলো খাবার নিয়ে। ওরা আসার সাথে সাথে রাইসা ছুটে এসে খাবারগুলো নিয়ে দূরে ছুঁড়ে মারল। দুই ভাই বোন হতবাক হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই রাইসা মেয়েটিকে প্রচণ্ড জোরে থাপ্পড় মারল গালে। শান্ত, রেহান আর প্রীতম এগিয়ে এসে ছেলেটিকে এলো পাথারি মারতে লাগলো। ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের ভিড় লেগে গেল কি হয়েছে দেখতে। দুজন নিরীহ ছেলে মেয়েকে মার খেতে দেখেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। অনেকক্ষণ মারার পর রাইসা রাগে ফোঁস-ফোঁস করতে করতে বলল। আমার কথার 1 সেকেন্ড দেরি করার কেউ সাহস পায় না, আর তোরা 5 মিনিট দেরি করে ফেলি। হাউ ডিয়ার ইউ। বলে আবারও মারতে যাবে তখনই প্রিন্সিপাল চলে আসলেন। কি হয়েছে এখানে? তোমরা ভেবে ওদের মারছো কেন? গ্যাংয়ের কেউ কিছু না বলে রাগে ফোঁস-ফোঁস করতে করতে চলে গেল। প্রিন্সিপাল একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। ক্যাম্পাসের এরকম ঘটনা নতুন নয়। প্রায় প্রতিদিনই বেপরোয়া গ্যাংটির অন্যায়ের শিকার হচ্ছে অসংখ্য ছাত্রছাত্রী। প্রিন্সিপাল অনেকবার বিচার বসিয়েছে, তেমন কিছুই করতে পারেনি। কারণ প্রত্যেকেই ক্ষমতাশীল বাবাদের আদরের সন্তান। ক্ষমতার জোরে প্রত্যেকবারই তারা পার পেয়ে যায়। তাই আপাতপক্ষে প্রিন্সিপালের কিছু করার নেই। তোমরা ক্লাসে যাও আর এদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো। ছেলেমেয়েগুলো কান্নার জন্য কিছুই বলতে পারছে না। মারধরের জন্য পোশাকের অবস্থা নাজেহাল। এভাবে ক্লাস করা সম্ভব না, ছেলেটি বলল। স্যার, এইভাবে আমাদের পক্ষে ক্লাস করা সম্ভব না। আপনি এর একটা বিচার করুন। প্রিন্সিপাল আশ্বস্ত করে বললেন। আচ্ছা, আমি এটা দেখব। তোমরা আজকের মতো বাড়ি যাও। আর সরি ফর দ্যাট, তোমাদের বুয়েটের প্রথম দিনটাই নষ্ট হয়ে গেল। ছেলেমেয়েগুলো করুণ চোখে তাকিয়ে বিদায় নিয়ে চলে গেল। ক্যাম্পাসের বাকি ছেলেমেয়েগুলোর চোখেও সহানুভূতির ছাপ। প্রায় প্রত্যেকেই এই গ্যাংয়ের অন্যায়ের শিকার হয়েছে। এমনি একদিন ক্যাম্পাসে চোখ ধাঁধানো বাইক নিয়ে এন্ট্রি ঘটল আরিয়ানের। কালো রঙের বাইকে কালো জিন্স, সাদা টি শার্ট, তার উপরে কালো ফুল হাতা শার্ট আর কালো সানগ্লাস। হিরোর মতো লাগছে ওকে। চুলগুলো স্পাই করা আর খুব সিল্কি। দুধে আলতা গায়ের রং, অসম্ভব সুন্দর মুখশ্রী, মায়াবী চোখ দুটোই যেন অসম্ভব দৃঢ়তা, ঘন কালো পলক ভুরু যুগল, খাড়া নাক আর চিকন ছোট্ট দুটো মৃদু গোলাপি ঠোঁট, গাল ভর্তি খোঁচা খোঁচা চাপদাড়ি, সুঠাম দেহের গঠনে যেন চোখ ঝলসানো। নিয়মিত জিম করে, দেখলেই বোঝা যায়। কালো সাদা রঙের সাদা আর ফর্সা দেহ, চেহারা যেন ফুটে উঠেছে। ক্যাম্পাস ভর্তি সকলে হা করে চেয়ে রইল ওর দিকে। বিশেষ করে মেয়েদের অবস্থা যেন অজ্ঞান হওয়ার মতো। এত সুদর্শন কোনো পুরুষ হতে পারে সেটা আরিয়ানকে না দেখলে যেন বোঝাই যেত না। ভার্সিটির সকল মেয়েদের ক্রাশের পরিণত হলো আরিয়ান। ওকে একটি নজর দেখার জন্য মেয়েদের ঘুম হারাম হয়ে গেছে। অনেকে আবার তাদের বয়ফ্রেন্ডদের সাথে ব্রেকআপ করে ফেললো। আরিয়ানের পিছু পিছু পাগলের মতো ঘুরতে লাগলো তার সাথে রিলেশন করার জন্য, কিন্তু আরিয়ান বরাবরই এসব পাত্তা দেয়নি। এই ভার্সিটিতে একটা নতুন ছেলে এসেছে, জানিস? জানবো না কেন, পুরো ভার্সিটি সবাই জানে। মেয়েরা তো লাইন ধরে অপেক্ষা করছে ওর সাথে প্রেম করার জন্য। দোস্ত, আমার না ওকে অনেক পছন্দ হয়েছে, প্লিজ একটা ব্যবস্থা করে দে না। ধুর, ওই ছেলের আশা বাদ দে। ও কোনো মেয়ের সাথেই কথা পর্যন্ত বলে না। যতগুলো মেয়ে ওকে প্রপোজ করেছে সবাইকে রিজেক্ট করে দিয়েছে। তাও দোস্ত একটা চেষ্টা করে দেখি, প্লিজ আমাকে হেল্প কর দোস্ত।
অনুনয়ের স্বরে কথাগুলো বলল দিশা। ওর বেস্ট ফ্রেন্ড বৃষ্টিকে দিশাও বেশ বড়লোক ঘরের মেয়ে, আর দেখতেও বেশ সুন্দরী। আচ্ছা, তোর জন্য একটা চেষ্টা করেই দেখি। আজ ক্যাম্পাসে আরিয়ানকে সবার সামনেই প্রপোজ করবি। ও যদি অ্যাকসেপ্ট করে ভালো কথা, আর যদি না করে তাহলে কিন্তু আমাকে আর জ্বালাতেই পারবি না। ওকে দোস্ত, পাক্কা। আর জ্বালাবো না তোকে। মনে থাকে যেন। হুম, থাকবে মনে। এখন চল, গোলাপ কিনে আনে ওকে প্রপোজ করার জন্য। চল। গোলাপ কিনে আনার জন্য দুই বান্ধবী চলে গেল। আর এদিকেই প্রথম দিনেই আরিয়ানের অনেকজন ফ্রেন্ড হয়ে গেল। সবাই অবশ্য ছেলে ফ্রেন্ড। আরিয়ান কোনো মেয়ে ফ্রেন্ড রাখতে পছন্দ করে না। 7 থেকে 8 জনের মতো ফ্রেন্ড হয়ে গেল ওর। সবাই এমন ব্যবহার করছে যেন ওরা কত পুরনো ফ্রেন্ড। অবশ্য আরিয়ানের মিশুক আর অমায়িক ব্যবহারের জন্য এটা সম্ভব হয়েছে। তোর উপর তো পুরো ভার্সিটির সব মেয়েরা ক্রাশ খেয়ে বসে আছে। এতগুলো মেয়েকে সামলাবি কি করে? দূর, এসব হলো সাময়িক মোহ। বর্তমানে এসব প্রেম ভালোবাসার টাইম পাস ছাড়া আর কিছুই না। এসবের সময় ক্ষেপণ না করে পড়াশোনায় আর ক্যারিয়ারে মনোযোগ দিলে জীবনটা সুন্দর হবে। তুই বেটা প্রথম দিনেই পুরো ভার্সিটির মেয়েদেরকে পটিয়ে নিলি, আর এইদিকে আমরা এতদিন ধরেও একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না। আমাদের সবার জন্য একটা করে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দে না দোস্ত। এখন তো গার্লফ্রেন্ডের কথা বলছিস, যখন প্রেম করবি তখন বুঝবি প্রেমের কি মজা। সেটা আমরা বুঝে নেব। তোর তো এতগুলো ক্রাশ, তাদের সাথে কথা বলে আমাদের একটা সেটিং করিয়ে দে। এখন আরেকবার গার্লফ্রেন্ডের কথা বলবি তো তোকে পচা নর্দমায় চুবিয়ে মারবো। নাজমুল মুখটা পেঁচার মতো কালো করে ফেললো। আর এদিকে আরিয়ান সহ ওর অন্যান্য বন্ধুরা হাসতে লাগলো। আজ সিঙ্গেল বলে এভাবে বলতে পারলি? ধুর বেটা, তুই সিঙ্গেল কই? আমরা এতগুলো বন্ধু থাকতে নিজেকে সিঙ্গেল বলছিস? এখন এসব কথা বাদ দে, চল ক্যান্টিনে যাই, আর ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আমরা গিটার বাজাবো আর গান গাইবো, ঠিক আছে? ওকে দোস্ত। সবাই ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেল। এদিকে ক্লাস শেষে সবাই চলল ক্যাম্পাসে গিটার বাজিয়ে গান করতে। আরিয়ান গিটার বাজাচ্ছে আর গান গাইছে, সাথে সাথে তার বাকি বন্ধুরাও গানের সাথে তাল মিলাচ্ছে। চল দিয়া দিল তেরে পিছে পিছে দেখতা मैं रह गया मैं जो कभी कह न सका आज कहता हूँ पहली दफा दिल में हो तुम आँखों में तुम पहली नजर से ही यारा ये इश्क की है साजिशें लो मिले हम दोबारा। পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠল আরিয়ানের গানে। এত সুন্দর কণ্ঠ, পুরো আরাম আলিফের কণ্ঠ যেন আরিয়ানের গলায় নেমে এসেছে। ক্যাম্পাস ভর্তি ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে শুনছিল ওর গান। রাইসা এবং তাদের গ্যাংও এক জায়গায় দাঁড়িয়ে শুনছিল ওর গান। ওরা কিছু একটা গন্ডগোল করতে যাবে, তখন কি ভেবে রাইসা ওদেরকে বাধা দিল। সবাই রাইসার এমন ব্যবহারে অবাক হয়ে গেল, কিন্তু কেউ কিছু বলল না। সকলে করতালির মাধ্যমে আরিয়ান আর ওর বন্ধুদের অভিনন্দন জানালো। আরও অনেক ছাত্রছাত্রী ওর সাথে পরিচয় হয়ে বন্ধুত্ব করতে চাইল। আরিয়ানও হাসি মুখে সবাইকে বন্ধু করে নিল, কিন্তু মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রাখলো। একটু পর আবার ঘটল আরেক কাণ্ড। দিশা তার বান্ধবী বৃষ্টিকে নিয়ে আরিয়ানকে প্রপোজ করার জন্য ক্যাম্পাসে চলে এলো। সেও দূর থেকে আরিয়ানের গান শুনছিল আর মোহিত হয়ে যাচ্ছিল। আরিয়ান যখন সবার সাথে কথা বলতে ব্যস্ত, তখন সে হঠাৎ করে বলল, হ্যালো আরিয়ান, আমি দিশা। আরিয়ানও হাসি মুখে বলল, ও নাইস টু মিট ইউ। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। দিশা একটু ইতস্তত করে বেশ আত্মবিশ্বাস সঞ্চয় করে বলল, আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি। বলে সে হাতে থাকা গোলাপ গুচ্ছ হাঁটু গেড়ে বসে আরিয়ানের দিকে এগিয়ে দিল। সবাই অবাক হয়ে দিশার কাণ্ড দেখছিল, রাইসাও দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। আরিয়ান গোলাপ গুচ্ছটাকে
অ্যাকসেপ্ট না করে দাঁড়িয়ে গিয়ে বলল, দেখো দিশা, তুমি হয়তো জানো আমি মেয়েদের থেকে দূরে থাকি। মেয়েরা যদি আমার ফ্রেন্ড হয়ও জাস্ট ফ্রেন্ডের মতোই থাকবে, কিন্তু কারোর সাথে রিলেশন করে বিয়ে করা, প্রেম করা, এসব আমাকে দিয়ে হবে না। তাই আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। সরি ফর দ্যাট। পুরো ক্যাম্পাস নীরবতায় নিশ্চুপ হয়ে গেল। দিশা তবুও দমে না গিয়ে বলল, বিলিভ মি আরিয়ান, আমি অন্য সব মেয়েদের মতো না। প্রচলিত রিলেশনের মতো ডেটিং এগুলো আমি করব না। জাস্ট তুমি শুধু আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো আর আমাকে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নাও, এতেই হবে। আরিয়ান এবার কিছুটা রেগে গেল, শক্ত কণ্ঠে বলল, একবার কি বলেছি শুনতে পাওনি? আমি এসব রিলেশন, প্রেম এগুলোতে বিশ্বাস করি না। আর রিলেশনে যাওয়া তো দূরের কথা, নেক্সট টাইম আমার সামনে তুমি আসবে না, মাইন্ডেড। বলে আরিয়ান সেখান থেকে গটগটিয়ে চলে গেল। পিছনে পিছনে ওর বন্ধুরাও চলে গেল। ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী তারাও নিশ্চুপ নীরবতার সাথে চলে গেল। শুধু রয়ে গেল দিশা, বৃষ্টি আর রাইসাদের গ্যাং। দিশা কান্নায় ভেঙে পড়ল আর বৃষ্টি ওকে সান্ত্বনা দিতে লাগলো। বলেছিলাম না তোকে আরিয়ানকে প্রপোজ করিস না, এখন দেখলি তো কি হলো। তখন শুনিসনি আমার কথা। বৃষ্টি দিশাকে জোর করে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে গেল। আর ওইদিকে রাইসাদের গ্যাং সবটা ব্যাপার দেখে নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে লাগলো। আরিয়ান ছেলেটার ভালোই অ্যাটিটিউড আছে বলতে হবে, না হলে দেশার পিছনে কত শত ছেলে ঘুরে, আর ও কিনা ওকে রিজেক্ট করে দিল। তাই তো দেখতে পাচ্ছি। ছেলেটাকে আমাদের গ্যাংয়ে নিলে মজা হয় না। ওদের গ্যাংয়ের সুমি নামের একটা মেয়ে বলল, আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে, কিন্তু প্রপোজ করলে যদি আবার রিজেক্ট করে দেয়, তাই প্রপোজ করব না। আমারও ভালো লেগেছে রে, কি মিষ্টি চেহারা, আর গানের গলাটাও মাশাল্লাহ, কিন্তু যা অ্যাটিটিউড, আমাদের তো পাত্তাই দিবে না মনে হয়। আবার কত হ্যান্ডসাম, কিউট। এতক্ষণ রাইসা ওদের কথা শুনছিল, এবার বেশ রাগী কণ্ঠে বলল, তোরা চুপ করবি? বকবক করিয়ে চলেছিস। ওর কথায় সবাই চুপ হয়ে গেল। কি রে রাইসা, তুই আবার ওর প্রেমে টেমে পড়লি নাকি? শান্তর কথা শুনে প্রীতম বেশ রেগে গেল, কিন্তু রাগটা মনে মনেই পুষে রাখলো। রাইসা একবার চোখ গরম করে শান্তর দিকে তাকিয়ে আবার মৃদু হাসলো। ব্যাপারটা কারো বোধগম্য হলো না। বাসায় এসে ফ্রেশ হয়ে সবে খাবার খেতে বসেছে আরিয়ান। মনটা তার আজকে বেশ ফুরফুরে, কেননা এই কয়েকদিন বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়েছে আর সময় কাটানো হয়েছে। তাই ইদানিং তার মনটা খুব ভালো যাচ্ছে। খানবাড়ির মস্ত বড় ডাইনিং টেবিলে খাবার সাজানো আছে অনেক ধরনের। তার পছন্দের সর্ষে ইলিশ, গরুর মাংস ভুনা, ডালের চচ্চড়ি আর চিকন চালের ঝরঝরে ভাত, সবই সাজানো গোছানো রয়েছে। কিন্তু এই বাড়ির মানুষগুলো একসাথে খাবার খেতে বসে না। এজন্য এত সব ব্যবস্থা দেখেও আরিয়ানের মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে প্লেটে খাবার বেড়ে খেতে শুরু করতেই শুনতে পেল বাবা মার ঘর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, কেন চলে যাচ্ছ না আমার জীবন থেকে? আর আমার জীবন মনে হয় খুব ভালো যাচ্ছে তোমার সাথে থেকে। আমার এত সুন্দর জীবনটা নষ্ট করার পেছনে একমাত্র তুমিই দায়ী। শায়লা, প্রতিদিনকার এই ঝগড়াঝাটি আমার আর ভালো লাগছে না। প্লিজ এবার এসব থেকে মুক্তি দাও। আমি তো কবে থেকেই বলছি আমাকে ডিভোর্স দিয়ে দাও, কিন্তু ডিভোর্সের কথা বলতেই তো তুমি বলো আমাদের ছেলের কথা চিন্তা করে চলো, আমরা মানিয়ে নিই। তো আবার মুক্তির কথা বলছো কোন মুখে? শায়লা, আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, প্লিজ এবার একটু চুপ করো। রেগে মেগে ঘর থেকে বেরিয়ে এলেন মিসেস শায়লা খান। আর ওইদিকে আমজাদ কবির খান বুকের বাঁ পাশটায় খুব ব্যথা অনুভব করলেন। ইদানিং বিপি হাই হওয়ার পাশাপাশি বুকের বাম পাশের খুব ব্যথা হয়। একদিকে বিজনেসের এত ঝামেলা সামলিয়ে বাসায় এসে আবার স্ত্রী শায়লা খানের সাথে ঝগড়া। একমাত্র ছেলে আরিয়ানের ভবিষ্যৎ নিয়েও তিনি চিন্তিত। আরিয়ানকে একটু সুস্থ স্বাভাবিক জীবন তিনি সব সময় উপহার দিতে চান, কিন্তু শায়লা খানের সাথে সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। এই জন্য ছেলেটার মানসিক অবস্থা যে খুব ভালো থাকে না তা তিনি ভালো করেই জানেন। তবুও তার যেন কিছুই করার নেই।
ভালোবেসে বিয়ে করেছিলেন শায়লা খানকে। আমজাদ কবির খানের নিজের বলতে গেলে কিছুই ছিল না। শায়লা খানের বাবা মিস্টার মাজারুল খান খুব ভালো মানুষ ছিলেন। তার অফিসের খুব বিশ্বস্ত এবং সৎ কর্মচারী ছিলেন আমজাদ কবির, তাই তাকে তিনি নিজের ছেলের মতোই ভালোবাসতেন। শায়লা খান আর আমজাদ কবিরের সম্পর্ক তিনি খুব সহজেই মেনে নিয়েছিলেন। নিজের বলতে গেলে তার মেয়ে শায়লা খান ছাড়া আর কেউই ছিল না। আর তিনি মানুষটাও ছিলেন খুব সরল। তাই শায়লা খানের সাথে আমজাদ কবির খানের বিয়ে দিয়ে তাদেরকে এই বাড়িতে রেখে দেন। মৃত্যুর পূর্বে তার সমস্ত ব্যবসার দায়িত্ব আমজাদ কবিরকে দিয়ে যান। তখন থেকেই সাধারণ আমজাদ কবির হয়ে উঠলেন শিল্পপতি আমজাদ কবির খান। আমজাদ কবির খান নিজের অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠার সাথে সেই ব্যবসাকে আরও অনেক বড় করে তুলেছেন। কিন্তু আরিয়ানের যখন 5 বছর বয়স, তখন থেকে একটা ব্যাপার নিয়ে শায়লা চৌধুরীর সাথে তার সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত তাদের মধ্যে বনিবনা হয় না। শুধুমাত্র আরিয়ানের কথা ভেবে তারা এখনও এক হয়ে আছেন। আরিয়ান সেই ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে প্রবল মানসিক চাপের মধ্যে ছিল। এখনও এই ব্যাপারটা তার মধ্যে খুব ডিপ্রেশনের সৃষ্টি করে। তাই রিলেশন করা আর প্রেম করে বিয়ে করা তার কাছে প্রবল বিদ্বেষের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসাকে সে প্রচণ্ড ঘৃণা করে। প্লেটের বাড়া ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। আরিয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন চিন্তায় মগ্ন। এক সময় ভাতের প্লেট দূরে সরিয়ে দিয়ে ডাইনিং টেবিল থেকে উঠে গেল। পেটে প্রচণ্ড খিদা থাকা সত্ত্বেও সে খাবার খেল না। খাবার তার গলা দিয়ে নামবে না। এই মুহূর্তে তার মনটা ভালো করার একটাই উপায়, সেটা হলো গান। রুমে গিয়ে নিজের প্রিয় গিটারটি হাতে নিয়ে নিল। রুমের ব্যালকনির রেলিংয়ের উপর বসে গাইতে শুরু করলো প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর মুস্কুরানে কি বাজা তুম হো গানটি। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, और लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे, पिया रे, ओ, ओ, গানটি গাইতে গাইতে আরিয়ানের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। সে কোনো একজনকে ভীষণ মিস করে, কিন্তু কাকে মিস করে স্পষ্টভাবে মনে করতে পারছে না। স্মৃতিতে অস্পষ্ট আবছায় কারো মুখের গঠন ভেসে ওঠে। চিকন মেলি হাসির কণ্ঠস্বর তার কানে আশেপাশে বারংবার বেজে যাচ্ছে। কিছু অস্পষ্ট সুখময় মুহূর্ত স্মৃতির পর্দায় ভেসে ওঠে। সে দূর আকাশের পানে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেজা অথচ কোমল কণ্ঠে বলতে লাগলো, সুখ পাখিরা আমার আকাশে হানা দেয় না। সুখ নামক সোনার হরিণের প্রতীক্ষা করেছে, কিন্তু সে অধরাই রয়েছে। সৃষ্টিকর্তাকে সুখ এবং নিয়ামত রূপে কাউকে পাঠাবে আমার জীবনে। ভালোবাসায় তীব্র অবিশ্বাসী আরিয়ানের হৃদয় ভালোবাসাহীনতায় পুড়ে খা খা করছে। নিজের অজান্তেই ভালোবাসা নামক শান্তিময় শীতল ঝর্ণার প্রতীক্ষায় রয়েছে সে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে সূর্য অস্ত যেতে লাগলো পশ্চিম আকাশে। আরিয়ান ব্যালকনির রেলিংয়ের উপর তখনও গিটার হাতে সেইভাবেই বসে রইল। একটা পাথরের মূর্তি হয়ে গেছে যেন। তার ভেতরে অজস্র চাপা কষ্ট আর ডিপ্রেশন লুকিয়ে আছে, কিন্তু তার চঞ্চলতা আর প্রাণবন্ধতা দিয়ে সেগুলোকে খুব কষ্ট করে ঢেকে রাখে সবার থেকে। রাতে ওর বাবা এলেন ওর ঘরে। আরিয়ান রুমের লাইট অফ করে খাটের এক কোণে বসে আছে। আমজাদ কবির সাহেব লাইট অন করে বিছানায় এসে বসেন। কি হয়েছে রে খোকা? আরিয়ান মাথা ঘুরিয়ে বাবাকে এক পলক দেখে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। কিছু হয়নি বাবা। দুপুরে কিছু খাসনি রে খোকা? আমার খাওয়া না খাওয়াতে কি আসে যায় বাবা? যায় আসে রে বাবা, তুই কষ্টে থাকলে আমারও যে খুব কষ্ট হয়। আরিয়ান একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। যদি আমার কষ্টে তুমি কষ্টে পেতে তাহলে এইভাবে নিজেরা ঝগড়া করতে না। আমজাদ কবির সাহেবও একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। জানি রে খোকা, আমাদের ঝগড়াতে তোর খুব কষ্ট হয়। আমার নিজেরও যে কি পরিমাণ কষ্ট হয় তা তোকে বোঝাতে পারবো না। যাকে এত ভালোবাসি সে আমার মনের ভেতরটা বুঝলো না। একটা সামান্য ব্যাপার নিয়ে সে আমাকে মন থেকে ঘৃণা করা শুরু করলো। কি নিয়ে তোমাদের ভিতরে এত ঝগড়া হয় বাবা? সে তোকে আরেকদিন খুলে বলবো। এখন আয়, দুপুর থেকে কিছু খাসনি, খেয়ে নিবি বাবা। আমার খিদে নেই। দেখ খোকা, দুপুর থেকে আমিও কিছু খাইনি, তুই খাসনিই বলে। এখন যদি তুই না খাস আমিও আর খাবো না। আজ রাতে খাবার না খেলে কিন্তু আমার শরীর খারাপ হয়ে যাবে। আরিয়ান বাবার দিকে নির্জীব চোখে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই একটা জায়গাতেই তুমি আমাকে আটকে দাও বাবা। তোমার এই ভালোবাসার জন্য এই বাড়িতে পড়ে আছে, নাহলে কবে চলে যেতাম। আমজাদ কবির সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। তার একমাত্র ছেলের জন্যই তো এত কষ্ট করে বেঁচে থাকা তার, না হলে কবেই তিনি মারা যেতেন। এভাবে বলিস না রে খোকা, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আরিয়ানের চোখ জোড়াও ছলছল করে উঠল। দৌড়ে গিয়ে বাবাকে জাপটে জড়িয়ে ধরল। বাবা ছেলে কান্নায় ভেঙে পড়ল। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পরে আরিয়ান বলল, আম্মু কোথায় বাবা? সে তার এক বান্ধবীর বাসায় চলে গেছে, 2-3 দিন আগে আর ফিরবে না। ও নিয়ে তুই টেনশন করিস না, সে খুব ডিপ্রেশনে আছে। আর কথা বলল না আরিয়ান। মায়ের উপর অভিমানে তার আরও কোনো কিছু বলতে ইচ্ছা করল না। চোখ মুছে বলল, চলো বাবা, খেতে চাই। চল। দূর দেশে দূর আকাশে চেয়ে আছে কাজল কালো এবং কোমল দুটি চোখ। অস্তগামী সূর্যের লাল আভা তার গৌরবর্ণ মায়াবী মুখের উপর এসে পড়েছে। শীতল বাতাস তার দুপাশে থাকা চুলগুলোকে বারংবার এলোমেলো করে দিচ্ছে। মনটা তার ভীষণ খারাপ। তার প্রিয় মানুষটার থেকে 1000 মাইল দূরে সে। কেন যেন মনে হচ্ছে তার প্রিয় মানুষটা ভালো নেই। শুভ্র পোশাকে লাল রঙের আভা ছেড়ে দিয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। মেয়েটি, তার শুভ্র সরল মন এই মুহূর্তে অস্বস্তিতার আরক্তিম হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড কয়েক গুণ গতিতে তীব্রভাবে স্পন্দিত হচ্ছে। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে সে তার পাতলা গোলাপি ঠোঁটজোড়া নিয়ে কোমল কণ্ঠে বলতে লাগলো, 1000 মাইলের দূরত্ব আমাদের মধ্যে। বহু বছর ধরে আমাদের দুজনের না আছে দেখাশোনা, না আছে একে অপরের সাথে কোনো জানাশোনা। তোমার চেহারা, তোমার কণ্ঠস্বর আমার স্মৃতির মানুষপটে প্রায় হারিয়ে গিয়েছে বলতে হয়। তবু তোমাকে কেন ভুলতে পারি না আমি জানি না। তুমি আমার হৃদয়ের গহীন থেকে গহীনে গেঁথে আছো। যুগ যুগ ধরে সেখানে একমাত্র তোমারই রাজত্ব চলছে স্বয়ংসম্পূর্ণভাবে। তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব। এই অনুভূতির নাম কি আগে বুঝতাম না, কিন্তু সাবালিকা হওয়ার পর থেকে বুঝতে পেরেছি। আমি ভালোবাসি তোমায়, প্রচণ্ড রকম ভালোবাসি। তুমি আমার ভালোবাসো কিনা আমি জানি না, আমার কথা তোমার আদৌ মনে আছে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আমার স্বপ্নে জাগরণে তুমি সারাক্ষণ বিচরণ করো। আমি শুধু চেয়েছি তোমায়, কিন্তু মনে প্রাণে চেয়েও তোমার হতে পারবো কিনা আমি জানি না। তবে সৃষ্টিকর্তার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা, তিনি যেন খুব দ্রুত তোমার সাথে আমার দেখা করান।
আমাদের দুজনের মিলন ঘটান। তোমার হৃদয়েও আমার জন্য ভালোবাসার জাগরণ ঘটান। সেদিন আমাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়ে এক ভালোবাসাময় অধ্যায়ের সূচনা করবে। পরের দিন ভার্সিটিতে রাইসাদের গ্যাং ক্যান্টিন দখল করে বসে আছে আর যাকে তাকে বিভিন্ন ফরমাইশ দিচ্ছে। ঈশিতা বলল, ভাবছি একটু ট্যুর দেওয়া যাক, অনেকদিন তো হলো ট্যুরে যাওয়া হয় না, এইভাবে থাকতে থাকতে বোর হয়ে গেলাম। রেহান বলল, এই কথাটা আমিও ভাবছিলাম, তোদেরকে বলবো বলবো বলে আর বলা হলো না। ঈশিতা, তুই বলে দিয়ে ভালোই করেছিস। রাইসা এসবের থেকে মনোযোগ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। হঠাৎ প্রীতম ডেকে উঠল, এই রাইসা, কি হয়েছে তোর? এভাবে মুখ প্যাঁচার মতো করে বসে আছিস কেন? রাইসা প্রীতমের দিকে গরম চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, একটা কথা সোজাসুজি বলতে পারিস না? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ওকে বাবা, সরি, মাফ করে দে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম তুই তো কিছু বলছিস না, তো এই জন্যই বললাম। অদিতিকে পুরোপুরি মনোনিবেশ করে রাইসা বলল, কি নিয়ে কথা বলছিস রে তোরা? সবাই হা হয়ে গেল ওর কথা শুনে। শান্ত অবাক হয়ে বলল, মানে আমরা এতক্ষণ কি কথা বললাম তাও তুই শুনিসনি? কি হচ্ছে তোর, সত্যি করে বলতো। রাইসা নিজেও একটু অপ্রস্তুত হয়ে গেল। ইদানিং তার মনোযোগ যে কোথায় হারিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। আরে এত ড্রামা করার কি আছে? একটু অনুমনস্ক ছিলাম তাই শুনতে পারিনি। কি নিয়ে আলোচনা করেছিলি আবার বল। আমরা ভাবছিলাম একটা ট্যুর দিব, কোথায় গেলে ভালো হয় বলে তোরা মনে করিস? চল কক্সবাজার যাই। আরে কক্সবাজার ৫-৬ বার যাওয়া হয়েছে, এবার চল সুন্দরবনে যাই। সুন্দরবনের গাছপালা আর পশু পাখিদের সাথে আমাদের ভালোই দেখা সাক্ষাৎ হয়ে যাবে। আরে আমার তো মনে হচ্ছে পাহাড়ি অঞ্চলে গেলে ভালো হবে। পাহাড়ের উচ্চতা, বিশালতা আর প্রকৃতির সান্নিধ্য মনকে একদম রিফ্রেশ করে দিবে। আরে না না, চল আমাদের কোনো ফার্ম হাউসে গিয়ে পিকনিক করে আসি। সারা রাত জেগে বারবিকিউ পার্টি করব, গিটার বাজিয়ে গান গাইবো আর মন খুলে আড্ডা দিব। উফ, থামবি তোরা? কোথাও যাওয়ার ডিসিশন নিতে গেলে এই জায়গা ওর ওই জায়গা, এই জন্যই তোদের সাথে আলোচনা করতে ভালো লাগে না। বিরক্ত হয়ে বলল রাইসা। আরে ইয়ার, রাগ করছিস কেন? আচ্ছা, তুই যেখানে যেতে বলবি সেখানেই আমরা যাব, ফাইনাল। বল কোথায় যেতে চাস তুই? হ্যাঁ দোস্ত, বল কোথায় যাবি? রাইসার এখন এসব নিয়ে কথা বলতে একদমই ভালো লাগছে না। সে বিরক্ত হয়ে আশেপাশে তাকাতেই দেখলো আরিয়ান তার বন্ধুদের নিয়ে আসছে। এই অল্প সময়ে ছেলেটার এত বন্ধু বান্ধব হয়ে গেল দেখে রাইসা বেশ অবাক হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 জন ছেলে ওর সাথে। রাইসা এবার উৎসাহিত হয়ে বলল, ওই ছেলেটাকে যেভাবেই হোক আমাদের গ্যাংয়ে যোগ করতে হবে। সবাই রাইসার দেখা দেখি আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানকে? হ্যাঁ, কিন্তু ও তো আমাদের মতো এত বেপরোয়া লাইফ পছন্দ করে না। ও কি আমাদের গ্যাংয়ে আসবে? আসবে না কেন? আমরা কি ওর থেকে কোনো অংশে কম? বিষয়টা কম বেশির না রে, ও একটা ভালো, সুন্দর, সুশৃঙ্খল আর শান্তিময় ফ্রেন্ড সার্কেল পছন্দ করে। সেটা নিয়ে তোকে টেনশন করতে হবে না, দেখ আমি কি করি। অপরদিকে আরিয়ান তার বন্ধুদের নিয়ে ক্যান্টিনে বসে খাবার খেতে লাগলো আর এটা সেটা নিয়ে আলোচনা করতে লাগলো। তখনই পেছন থেকে কারো মুখে নিজের নাম শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালো আরিয়ান। এক্সকিউজ মি মিস্টার, শুনছেন? পেছনে ফিরে কালো রঙের জিন্স, কালো রঙের শর্ট কুর্তি পরিহিত আর মাথায় উঁচু ঝুঁটি বাঁধা একটা সুন্দরী মেয়েকে দেখে অবাক হয়ে তাকালো আরিয়ান। মেয়েটা দেখতে অনেক সুন্দরী হলেও তার পোশাক আশাক নিতান্তই ৮-৬০ গোছরের। ইয়েস, ক্যান আই টক টু ইউ? অফ কোর্স, ওয়াই নট? আই এম রাইসা অ্যান্ড ইউ? আই অ্যাম আরিয়ান। এরপর রাইসা একটু ভাব নিয়ে বেশ শান্ত কণ্ঠে বলল, এখানে বসতে পারি? এতগুলো ছেলের মধ্যে একটা মেয়েকে এভাবে বসতে দেওয়ার কথা বলা উচিত কি অনুচিত হবে সেটা নিয়েই দ্বিধান্তে পড়ে গেল আরিয়ান। তাও মেয়েটা যেহেতু নিজ থেকে পরিচিত হতে এসেছে তাই আর না করতে পারল না। হ্যাঁ বসুন, আপনার জন্য কি অর্ডার করতে পারি? রাইসা মিষ্টি হেসে বলল, আরে না না, আমি এখন কিছু খাবো না, কিছুক্ষণ আগে আমার বন্ধুদের সাথে খেয়ে এসেছি। বলে সে নিজের ফ্রেন্ড সার্কেলের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল প্রত্যেকের চোখ দুটো গোল আলুর মতো বড় বড় করে রাখা। আরিয়ান আর
আরিয়ানের পুরো ফ্রেন্ড সার্কেলকে দেখছে, আর প্রীতম তো জেলাসিতে ফেটে যাচ্ছে। সেটা রাইসার দৃষ্টি এড়ালো না। সে সেই দিকে পাত্তা না দিয়ে আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবার দিকে এক এক করে তাকালো, সবার সাথে একটু আকটু কুশল বিনিময় করলো। আরিয়ানের ফ্রেন্ড সার্কেলের সবাই রাইসার দিকে বিস্মিত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। যে মেয়েকে ওরা কোনো দিন নিজের ফ্রেন্ড সার্কেল ছাড়া ভার্সিটির অন্য কোনো ছেলে মেয়েদের সাথে কথা বলতে দেখেনি, সে কিনা হেসে হেসে এত স্বাচ্ছন্দ্যে আরিয়ান এবং তাদের সাথে কথা বলছে। আপনার বন্ধুরা মনে হয় আমাকে সহজভাবে নিতে পারেনি। আরিয়ানকে উদ্দেশ্য করে কথাটা বলল রাইসা। আরিয়ান ওর বন্ধুদের দিকে তাকিয়ে দেখলো আসলেই ওরা বেশ অবাক এবং ইতস্তত বোধ করছে ব্যাপারটায়। তাই ব্যাপারটাকে সহজ করতে সে বলল, আরে না, সহজভাবে নিতে পারবে না কেন? এক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা, হয়তো প্রথমবার কথা হচ্ছে বলে একটু ইতস্তত বোধ করছে। আচ্ছা, আমি আমার সব বন্ধুদের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে একে একে আরিয়ান তার সব বন্ধুদের সাথে রাইসার পরিচয় করিয়ে দিল। রাইসাও বেশ হাসি মুখে সবার সাথে পরিচিত হলো। আপনার বন্ধুদের সাথে তো আপনি আমার পরিচয় করে দিলেন না, এবার চলুন আমার বন্ধুদের সাথে আপনার পরিচয় করিয়ে দিব। এই বলে আরিয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে ওর ফ্রেন্ড সার্কেলের দিকে নিয়ে গেল রাইসা। আরিয়ানের হাত ধরাতে ওর প্রচণ্ড রকম হতবাক হয়ে গেল। শুধু আরিয়ানই না, ওর ফ্রেন্ড সার্কেল সহ ক্যান্টিনের উপস্থিত সকলে এতে হতবাক হয়ে গেল। বিশেষ করে আরিয়ানকে পছন্দ করা মেয়েরাও তো ঈর্ষাত জ্বলে পুড়ে মরতে লাগলো। রাইসা ওর বন্ধুদের কাছে আরিয়ানকে এনে সবার উদ্দেশ্যে বলল, এই হচ্ছে আরিয়ান, আমাদের ভার্সিটির নিউ স্টুডেন্ট, খুবই মেধাবী আর ট্যালেন্ট স্টুডেন্ট। আশা করি বুয়েট থেকে খুব ভালো ডিগ্রি নিয়েই খুব বড় একজন ইঞ্জিনিয়ার হবে সে। আরিয়ানের 1 ইয়ার গ্যাপ যাওয়াতে রাইসাদের থেকে 1 ইয়ার নিচে পড়ে গেছে সে, কিন্তু বয়সে রাইসা এবং তার ফ্রেন্ড সার্কেলের সবার সমবয়সী হবে। সবাই রাইসার কথা শুনে হাসি মুখে আরিয়ানকে ওয়েলকাম করলো। আরিয়ানও হাসি মুখে সবার সাথে কথা বলল। রাইসা একে একে ওর সব বন্ধুদের সাথে আরিয়ানের পরিচয় করিয়ে দিল। অবশেষে রাইসা হাসি মুখে বলল, এখন থেকে আরিয়ানও আমাদের ফ্রেন্ড সার্কেলের একজন পার্মানেন্ট এবং গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। এরপর কি ভেবে যেন রাইসা আবার বলল, আরিয়ান, আমরা সুন্দরবনে ট্যুরে যাচ্ছি, তুমি কি যাচ্ছ আমাদের সাথে? আমি কিন্তু কোনো না শুনবো না। তারপর দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি, আপনাকে তুমি বলে ফেললাম, কিন্তু এখন যেহেতু আমরা ফ্রেন্ড হয়ে গেছি তাই আমরা একে অপরকে তুমি করে বলাই সমীচীন মনে করি। যদিও আমাদের ফ্রেন্ড সার্কেলের বাকিরা পুরনো ফ্রেন্ড বলে একে অপরকে তুই করে বলি, কিন্তু আপনার পক্ষে সেটা সম্ভব হবে না, তাই তুমি বলি ডাকতে বলছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরিয়ান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। এছাড়া আপনারা আমার সিনিয়র, আমাকে তুমি করে বললেও সমস্যা নেই। এটা সিনিয়র জুনিয়রের কোনো ব্যাপার না, আমরা প্রায় সমবয়সী, আবার ফ্রেন্ডও হয়ে গেছি, তাই সেক্ষেত্রে আপনি বলাটা মানায় না। আমরা তোমাকে তুমি বলেই ডাকবো, আর তোমাকেও আমাদের তুমি বলেই ডাকতে হবে। আরিয়ান মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ে যেই হোক আমরা শুধুই ফ্রেন্ড। আরিয়ানের শেষ কথাটায় রাইসা বেশ অবাক হয়ে গেল, তবুও সে বিশেষ পাত্তা না দিয়েই বলল, ট্যুরের ব্যাপারটা তাহলে কি ভাবলে আরিয়ান? আচ্ছা, আমি ভেবে উত্তর দিচ্ছি। বাবা বাবির কিছুই নেই আরিয়ান, তুমি যাচ্ছ আমাদের সাথে ব্যাস। রাইসার এমন স্টেট ওয়ার্ডের কথাবার্তায় আরিয়ান বেশ অবাক হলো। তাও ওকে এত সহজে আপন করে নেওয়া বেশ খুশি হলো মনে মনে। ইন্ট্রোভার্ট স্বভাবের না হলেও মেয়েদের ক্ষেত্রে সে কিছুটা কনজারভেটিভ, তাই বোধহয় রাইসার এমন খোলামেলা ব্যবহার সে সহজভাবে নিতে পারছে না। কিন্তু হাসি মুখে সে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। এরপর রাইসা ওর সব ফ্রেন্ডদের দিকে তাকিয়ে বলল, ওকে গাইস, তাহলে আমরা নেক্সট শুক্রবার ট্যুরে যাচ্ছি। 3 দিনের ট্যুরেই যাব, ঠিক আছে? ঠিক আছে রাইসা। সবাই ওর কথায় সম্মতি জানালো। সবাই আরিয়ানকে পেয়ে বেশ খুশি হলেও একজনের মনে তার প্রতি প্রবল বিদ্বেষ জ্বালানো।
সে হলো প্রীতম। বিশেষ করে রাইসা যখন আরিয়ানের হাত ধরে টেনে আনছিল তখন সে জেলাসিতে জ্বলে পুড়ে মরছিল, কিন্তু রাইসার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে বলে কিচ্ছু বলেনি। ঈশিতা হঠাৎ টেবিলে 2 হাত রেখে সেটা দিয়ে দুগাল চেপে ধরে ইনোসেন্ট ফেস করে নেকামো করে বলল, তুমি কত কিউট আরিয়ান, একদম ইনোসেন্ট বেবি ফেস। এই পর্যন্ত কয়টা গার্লফ্রেন্ড ছিল তোমার? শ্রাবণী চোখ টিপ মেরে খোঁচা মেরে বলল, আরিয়ান যেভাবে মেয়েদের ইগনোর করে তাতে তোর মনে হয় আরিয়ানের একটাও গার্লফ্রেন্ড ছিল? বলে দুজন হাসতে লাগলো। এতদিন সাহস করে কিছু বলতে পারেনি, কিন্তু আজকে সুযোগ পেয়ে ইচ্ছা মতো আরিয়ানের মজা উড়াচ্ছে দুজন। রাইসা কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বাঁকা হেসে বলল, আমি ইনোসেন্ট বলেই তো কোনো গার্লফ্রেন্ড বানাইনি, কিন্তু তোমাদের মনে হয় অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, কারণ তোমাদের দেখে একদমই ইনোসেন্ট মনে হয় না, খুবই চালাক এবং কটু বুদ্ধি সম্পন্ন মনে হয়। আরিয়ানের কথায় রাইসা জোরে জোরে হাসতে লাগলো। ওর দেখা দেখি শান্ত আর রোহানও হাসতে লাগলো। একে অপরের মজা উড়াতে পারলে এবং ওড়াতে দেখলেও তারা খুব আনন্দ পায়। শ্রাবণী আর ঈশিতা থতমত খেয়ে চুপ হয়ে গেল। আরিয়ানকে ভোলা ভোলা আর সরল ভেবে মজা উড়াতে চেয়েছিল তারা, কিন্তু আরিয়ান নিজেই তাদের মজা উড়িয়ে দিল। শান্ত হাসি থামিয়ে বলল, শ্রাবণী পেতনিটার কথা জানি না, কিন্তু ঈশিতার বয়ফ্রেন্ড নেই এটা শিওর। শ্রাবণী ধুম করে শান্তর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, তুই হঠাৎ ঈশিতার হয়ে কথা বলছিস কেন রে? কি চক্কর চলে তোমাদের মাঝে? বুঝি সবই বুঝি। যেদিন হাতে নাতে ধরবো সেদিন মজা বুঝাবো। আর মোটেও আমার কোনো বয়ফ্রেন্ড নেই। রোহান মাঝখান থেকে টিপকিরি কেটে বলে উঠল, হ্যাঁ, আমিও 100% শিওর শ্রাবণীর কোনো বয়ফ্রেন্ড নেই। তোরা শুধু শুধু মেয়েটাকে অপবাদ দিচ্ছিস। সবাই সরু চোখে রোহানের দিকে তাকালো। শ্রাবণী অপ্রস্তুত হয়ে বসে রইল। সবাইকে এভাবে থাকতে দেখে রোহান ভ্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে হেসে বলল, সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? রাইসা চোখের তারা নাচিয়ে নাচিয়ে বলল, তোদের একটাকেও আমার সুবিধার মনে হচ্ছে না। তুই আর শ্রাবণী, শান্ত আর ঈশিতা, ভেতরে ভেতরে কোনো গন্ডগোল তো নিশ্চয়ই পাকাচ্ছিস। ওরা 4 জন একত্রে বলে উঠল, আরে কি যে বলিস না, এমন কিছুই নেই আমাদের মাঝে, আমরা তো জাস্ট ফ্রেন্ড। রাইসা, আরিয়ান আর প্রীতম একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ওরা 4 জনও হেসে ফেলল। হঠাৎ ঈশিতা কিছুটা অভিযোগের সুরে বলল, আমি আর শ্রাবণী বেশ ইনোসেন্ট, খুব বেশি চালাক আর কূটনীতি সম্পূর্ণ নয়। আরিয়ান, তুই না বুঝে শুধু শুধু আমাদের উপর দোষ চাপিয়ে দিলি। আরিয়ান হেসে বলল, আরে রিল্যাক্স, তোমরা দুজন আমার মজা উড়াচ্ছিলে, আমিও তোমাদের মজা উড়ালাম। সিম্পল, এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই। শুনে ঈশিতা আর শ্রাবণী স্বস্তির নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে বসলো। রাইসা বলল, ক্যান্টিনে অনেকক্ষণ থাকা হলো, চল ক্যাম্পাসের মাঠে গিয়ে বসি। রাইসার কথা মতো সবাই ক্যাম্পাসের মাঠে গিয়ে বসলো। সবার শেষে প্রীতম চুপচাপ এগিয়ে গেল। রাইসা প্রীতমকে কিছু জিজ্ঞাসা করবে ভেবেও আর কিছু জিজ্ঞাসা করলো না। পরে ওর সাথে কথা বলে নেওয়া যাবে মনে মনে ভাবলো। তাছাড়া প্রীতমকে হ্যান্ডেল করার রাইসার 2 মিনিটের কাজ। অদ্ভুতভাবে প্রীতম রাইসার প্রতি বেশি দুর্বল এবং তার সব কথা শুনে। সবার প্রতি সব সময় উগ্র থাকলেও রাইসার প্রতি সে সব সময় নরম হয়ে থাকে। ক্যাম্পাসের মাঠে সবাই গোল হয়ে বসলো। আজ কারোই ক্লাস তেমন একটা নেই, তাই সবাই বেশ কিছুক্ষণ আড্ডা দেবে বলে স্থির করলো। রাইসা আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, তো আরিয়ান, শুনেছি তুমি অনেক ভালো গান করো। এখন আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাইকে স্যাক্রিফাইস করে একটা গান করো প্লিজ। রাইসার শেষ প্লিজ শব্দটা এমন কিছু ছিল যেটা আরিয়ান সহ সবাইকে অবাক করে দিল। আর ওর ফ্রেন্ডরা তো হতবাক হয়ে গেল। রাইসা যে কাউকে অনুরোধ করে এভাবে কথা বলতে পারে এটা তাদের ধারণাতেও ছিল না। আরিয়ানের আর কি করার, রাইসার অনুরোধ রাখতে তাকে গান গাওয়ার প্রস্তুতি নিতে হলো। ওর এক ফ্রেন্ড তন্ময়ের কাছ থেকে গিটারটা নিয়ে আসলো। সে গাইতে শুরু করলো তার মায়ের প্রিয় একটি গান।
যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। ব্যথার সমাধিতে বসে মন ফোটায় আশার ফুল রাশি রাশি। যখন দেখি ওই মুখের হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও। জাগরণে এসে কাছে দাঁড়াও, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথই আধার।